আমার প্রিয় 2022-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমরা যে স্কুল থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটি পেয়েছো, সেই টেস্ট পেপারের 137 এবং 138 পাতার ইতিহাসের খ বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর সহ ম্যাপ পয়েন্টিং এবং গ বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম জেমস কোলভিল। ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম সচিত্র বাংলা বই কোনটি? অন্নদামঙ্গল। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, এটা ঠিক। চুয়ার একটি উপজাতি বিদ্রোহ, এটাও ঠিক। আনন্দমঠ উপন্যাস স্বদেশপ্রেমের গীতা হিসেবে চিহ্নিত, এটাও ঠিক। কেশকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু, এটা ভুল। কেশকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। উপবিভাগ 2.3 স্তম্ভ মেলাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, 3 আদি ব্রাহ্ম সমাজ। তারকনাথ পণ্ডিত, এটা হয়ে যাবে 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1 বঙ্গদর্শন। দীনবন্ধু মিত্র, 2 নীলদর্পণ। এরপর দেখো ম্যাপ পয়েন্টিং আছে, আমি ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদের এই ব্যাখ্যাগুলো একটু বলে দিই, তারপরেই দেখিয়ে দিচ্ছি। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা হবে 2 সর্বধর্ম সমন্বয়ের জন্য। 2.5.2 বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। 3 কারণ, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.3 ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল 1 ভারতীয়দের সঠিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 2.5.4 বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটা হয়ে যাবে 3 কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এরপরে আমরা দেখো চলে যাব ম্যাপ পয়েন্টিংয়ে। ম্যাপ পয়েন্টিংয়ে বলা হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা। চুয়ার বিদ্রোহের এলাকা হিসেবে মেদিনীপুরকে চিহ্নিত করা হয়েছে। দেখো মেদিনীপুর, ম্যাপেও দেখে নাও। মেদিনীপুর চুয়ার বিদ্রোহের এলাকা 2.4.1। পরেরটা দেখো মুন্ডা বিদ্রোহের এলাকা হিসেবে রাঁচিকে চিহ্নিত করা হয়েছে। এই দেখো রাঁচি, রাঁচি। পরেরটা দেখো নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর, এই যে যশোহর। যশোহর। আমরা পরের ম্যাপটা দেখে নেব একটু। পরেরটা বলা হয়েছে মহাবিদ্রোহের 1857 কেন্দ্র ঝাঁসি। এই দেখো ঝাঁসি, এখানেও দেখে নাও ঝাঁসি। এবার আমরা চলে যাব বিভাগ গ এর। দেখো 3.1 বলা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। তোমরা লিখবে যে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা 1 স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর 2 লিখবে জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাসের মাধ্যমেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। 2 নম্বরেরটা দেখো সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে। 3.2 লিখবে যে দেখো ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও আধিকারিকরা সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখালেখি করেন ও নোট দেন। সরকারি মহাফেজখানা বা লেখাগারে সংরক্ষিত এইসব নথি থেকে সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায়। একইভাবে বিভিন্ন ঘটনা সম্বন্ধেও ধারণা পাওয়া যায়, যার উপর নির্ভর করে ঘটনার বিনির্মাণ করাও সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল।
একথা স্বরাষ্ট্র সচিব অ্যালান অক্টাভিয়ান হিউম বিভিন্ন সরকারি নথিপত্র থেকে জানতে পারেন। একইভাবে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার কথাও এগুলি থেকে জানা যায়। 2 নম্বরে লিখবে গোয়েন্দা প্রতিবেদন। পুলিশ ও গোয়েন্দাদের প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘটনার প্রতিফলন ঘটে। অভাব, দারিদ্র্য থেকে চুরি, ডাকাতি, রাহাজানি এবং অপরাধ প্রবণতা থেকেও বিভিন্ন অসামাজিক কাজ ও হত্যা ঘটে থাকে। এই ঘটনার সংখ্যা সমাজের স্থিতিশীলতা অথবা অস্থিরতার পরিচয় দেয়। একইভাবে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অচলায়তনেরও ইঙ্গিত দেয়। এছাড়াও বৈপ্লবিক তৎপরতা, রাজনৈতিক আন্দোলনের বহু তথ্য পাওয়া যায় এইসব সরকারি নথিপত্র থেকে। তারপরেরটা দেখো 3.3-এ সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। দেখো, সাময়িক পত্র ও সংবাদপত্র আধুনিককালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। সাময়িক পত্র ও সংবাদপত্র উভয়ই সংবাদ পরিবেশন করে থাকে, তবে উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বরে হচ্ছে আত্মপ্রকাশের কাল। সাময়িক পত্রের আবির্ভাব অষ্টাদশ শতকে, কিন্তু রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকেই, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বেই সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে বলে মনে করা হয়। 2 হচ্ছে আকৃতি ও দৃশ্যমানতার ক্ষেত্রেও সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে পার্থক্য চোখে পড়ে। সাময়িক পত্রগুলির পৃষ্ঠা আকারে ছোট হয় এবং অনেক ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে, আর সংবাদপত্রগুলির পৃষ্ঠা আকারে বড় হয় এবং তার পৃষ্ঠাগুলো খোলা থাকে। 3 নম্বরে হচ্ছে প্রকাশের সময়কাল। সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়। সেই ব্যবধান 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাসও হতে পারে। কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন, এমনকি দিনে 2 বারও কোনো কোনো সংবাদপত্র প্রকাশিত হয়। 4 হচ্ছে প্রকাশনার পার্থক্য। সাময়িক পত্রে সমকালীন খবরাখবরগুলি ছাপা কোনো মৌলিক রচনা বা গবেষণাকর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয়, কিন্তু সংবাদপত্রে গবেষণামূলক প্রবন্ধের পরিবর্তে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি গুরুত্ব পায়। 5 হচ্ছে প্রকাশনার বিষয়। সাময়িক পত্র কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিকও হতে পারে, যেমন শুধু ইতিহাস চর্চার উপর নির্ভর করে, এবং ইতিহাসের খবরাখবর ও গবেষণা নিয়ে নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো সাময়িক পত্র প্রকাশিত হতে পারে। কিন্তু সংবাদপত্রগুলির অধিকাংশ হয় সার্বিক, অর্থাৎ সাম্প্রতিক সমস্ত বিষয়ের খবরাখবর সংবাদপত্রে ছাপা। এখানে 5খানা দেওয়া আছে, তোমরা এ থেকে যে কোনো পছন্দ মতো 2টি লিখে দিও। 3.4-এ দেখো পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা। লিখবে যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কলকাতায় যে সব স্কুল ছিল তাদের উন্নতি করা, বিভিন্ন জায়গায় নতুন স্কুল খোলা। ডেভিড হেয়ার নারী শিক্ষা বিস্তারে সচেষ্ট ছিলেন। ডেভিড হেয়ারের বিভিন্ন স্কুল ও জ্ঞানচর্চামূলক প্রতিষ্ঠানে প্রচুর অর্থ সাহায্য করেন। আধুনিক শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ডেভিড হেয়ার চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অবদানের প্রতি সম্মান জানিয়ে অনেক স্কুল ও রাস্তার নামকরণ করা হয়ে থাকে, যেমন হেয়ার স্কুল, হেয়ার স্ট্রিট প্রভৃতি। 3.5-এ দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়। লিখবে যে কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতীয় ব্রাহ্ম সমাজের সদস্যদের মতভেদ সৃষ্টি হয়, কারণ কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্ম ধর্মের নীতিবিরুদ্ধ। আর ব্রাহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার 14 বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন। আর বিভাজন হচ্ছে এই ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মণরা বিচ্ছিন্ন হয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ। এরপরে আমরা চলে যাব 3.6-এ শ্রীরামকৃষ্ণ কীভাবে সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন। তোমরা লিখবে বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। এই সময় শ্রীরামকৃষ্ণদেবের বাণী সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে। শ্রীরামকৃষ্ণদেব সব ধর্ম ও সাধন পদ্ধতির সঙ্গে পরিচিত হন। তিনি বলেন, যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেক ধর্মের মধ্যে সত্য আছে, প্রত্যেক ধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে। এরপরে 3.7-এ দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল।
দেখো, ভারতবর্ষে কোম্পানির শাসনে ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিরা 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বিদ্রোহে সামিল হয়েছিল তা ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। মোগল যুগের শেষ দিকে ভ্রাম্যমাণ সন্ন্যাসী ও ফকিরগণ বাংলা ও বিহার অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করত। কোম্পানির আমলে বিভিন্ন কারণে তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। আর নেতৃবৃন্দ লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন ভবানী পাঠক, মজনু শাহ, দেবী চৌধুরানী, চিরাগ আলী প্রমুখ ব্যক্তিরা। আর শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিভেদ, সাংগঠনিক ত্রুটি এবং নেতৃবৃন্দের অভিজ্ঞতার অভাবের ফলে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। 3.8 হচ্ছে নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার সংক্ষেপে লেখো। নীলকরেরা নানাভাবে চাষিদের উৎপীড়ন করে নীল চাষে বাধ্য করত। যেমন চাষিরা গরু বাছুর ধরে নীলকুঠিতে আটক করে চাষির গরু বাছুর ধরে নীলকুঠিতে আটক করে রাখা হতো। দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাষিদের দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীলকরদের বিক্রি করতে হতো। আর নীল চাষের জন্য জমির মাপে কারচুপি করা হতো। নীল চাষে রাজি না হলে চাষিকে মারধরও করা হতো। পরের প্রশ্ন দেখো, 3.9 মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। লিখবে যে লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100 বছরের অপশাসনের সৃষ্ট গভীর ক্ষতে প্রলেপ দিতে গিয়ে অনেক প্রতিশ্রুতি প্রদান করা হলেও তা সঠিকভাবে পালিত হয়নি। প্রথমত, এই ঘোষণাপত্রের দ্বারা ব্রিটিশ সরকার মহাবিদ্রোহের কারণগুলি অনুধাবন করে সেগুলির প্রতিকারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। দ্বিতীয়ত, দেশীয় রাজন্যবর্গকে স্বশাসনের অধিকার দেওয়া হলে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধে ভাইসরয়ের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। তৃতীয়ত, এই ঘোষণাপত্রের দ্বারা সামন্ততান্ত্রিক দেশীয় রাজন্যবর্গ ও ভূস্বামী শ্রেণীর আনুগত্যের ওপরই গুরুত্ব দেওয়া হয়েছিল। শিক্ষিত শ্রেণীর দাবি দাওয়াকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। চতুর্থত, এই ঘোষণাপত্রের দ্বারা পুরনো সাম্রাজ্যবাদী শাসনের মূল চরিত্রের কোনো বদল ঘটেনি, পরিবর্তন ঘটেছিল কেবল বহিরঙ্গের। এই সকল কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই ঘোষণাপত্রকে প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় সূচনাকাল বলে চিহ্নিত করেছেন। আর বিপানচন্দ্রও এই ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন। 3.10 দেখো, হিন্দু মেলা কেন ব্যর্থ হয়েছিল। লিখবে যে হিন্দু মেলা বাঙালিয়ানায় জোর দেওয়ায় এর সর্বভারতীয় চরিত্র নষ্ট হয়। হিন্দুত্ববাদের ওপর অত্যধিক জোর দেওয়া এই সংকীর্ণ চরিত্র ফুটে ওঠে। মুসলিম সমাজের দাবি দেওয়ার প্রতি এই প্রতিষ্ঠান উদাসীন ছিল। অনেকে এর মধ্যে ধর্মীয় প্রভাবের আধিক্য লক্ষ্য করেছেন। লক্ষ্য বানানো একটা জফলা করে দিও। এইবার দেখো, এরপরে আমরা চলে যাব 3.11 ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। লিখবে যে বিদেশি ইংরেজ শাসনে নির্যাতিত হীনমন্যতায় আক্রান্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এক বিশেষ অবদান রাখেন। তিনি দেশবাসীকে স্বামী বিবেকানন্দ দেশবাসীকে এবং উদ্দিষ্ট জাগ্রত মন্ত্র দেন। তিনি সব দেবদেবীকে বাদ দিয়ে একমাত্র ভারত মাতাকে আরাধ্য দেবী করতে বলেন। যুবশক্তিকে নিজ বলে বলিয়ান করতে তিনি বলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলার দ্বারা স্বর্গের কাছাকাছি যাওয়া যায়। তার বাণী ছিল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস। তার বাণী হতাশাগ্রস্ত ভারতীয়দের শিরায় মাদকতার সঞ্চার করে, ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। এজন্য আর.জি. প্রধান তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। 3.12 প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কী ছিল। গগনেন্দ্রনাথের বিভিন্ন ব্যঙ্গচিত্রে সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপের সমালোচনা করা হয়েছে। তাদের অহংকার, সামাজিক চালচলন, রীতিনীতি, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সঙ্গে তাদের দূরত্ব প্রভৃতি নানা বিষয় ব্যঙ্গচিত্রগুলিতে নিন্দার দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। 3.13 দেখো, বাংলায় ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল। লিখবে যে 1800 খ্রিস্টাব্দের পর শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন উদ্যোগেই বাংলায় ছাপা বইয়ের অগ্রগতি পরিলক্ষিত হয়। আর এইভাবে শুধুমাত্র যে দেশীয় শিক্ষা প্রসারে সহায়ক হয়েছিল তা নয়, শ্রীরামপুর মিশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি গ্রাম ও পশ্চাৎপদ অঞ্চলগুলিতেও তার প্রভাব অনুভূত হয়েছিল। মূলত উইলিয়াম কেরি এবং তার পুত্র ফেলিক্স
কেরির দেখানো পথ ধরেই পরবর্তীকালে দেশীয় শিক্ষা ব্যবস্থা অনেক দূর অগ্রসর হয়েছিল। 3.14 দেখো, গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়? লিখবে যে প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতবর্ষের অন্নদামঙ্গল গ্রন্থটিকে তিনি চিত্রসহ প্রকাশ করেছিলেন। এরপরে 3.15 দেখো, 19 শতকে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা লেখো। লিখবে যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হলে তারকনাথ পালিত কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। একে লিখবে জাতীয় শিক্ষার উদ্যোগ। স্বদেশী আন্দোলনের সময় দেশে ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থার বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। জাতীয় শিক্ষার একটি অন্যতম উদ্যোগ ছিল বাংলায় স্বদেশী ছাঁচে কারিগরি শিক্ষার প্রসার। আর এই উদ্দেশ্যে আইনজীবী তারকনাথ পালিতের প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সমন্বয়ে লিখবে দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায় এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল নাম গ্রহণ করে। 1928 খ্রিস্টাব্দে এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সিইটি। কার্যক্রম হচ্ছে উভয় প্রতিষ্ঠান মিশে যাওয়ার পর কলা বিভাগের পাশাপাশি এখানে পদার্থবিদ্যা, রসায়ন প্রযুক্তি, শিল্প প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা হয়। আর এর ফলে বাংলায় বহু শিক্ষিত যুবক কারিগরি বিদ্যা লাভ করে স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে ওঠে। জার্নাল হচ্ছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করে। আর এই জার্নালের প্রথম সংখ্যাটি তারা স্বদেশী আন্দোলনের যুগে সেই সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করে যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন। এরপরের প্রশ্ন দেখো 3.16 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। লিখবে বাংলাদেশে প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয় এবং এই শিক্ষা ত্রুটি সংশোধনের জন্য জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার কারণে 1 নম্বরে লিখবে স্বদেশিয়ানা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সমগ্র আত্মশক্তি বিকাশের ওপর জোর দেওয়া হয়। জোর দেওয়া হওয়া অন্তুস্ত। জাতীয় শিক্ষা পরিষদ গঠন ছিল তারই অঙ্গ। তারপর লিখবে ঔপনিবেশিক শিক্ষার বিকল্প। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি দূর করে জাতীয় আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে। স্বীকৃতি, ইংরেজ সরকার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে বেসরকারি কলেজগুলির স্বীকৃতি বাতিল করে। এই সমস্ত কারণে স্বদেশী নেতৃত্ব বিকল্প শিক্ষার লক্ষ্যে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ। তাহলে আমার প্রিয় 2022-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 137 এবং 138 পাতার ইতিহাসের খ বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টেও দেখিয়ে দিলাম, আর গ বিভাগেরও সমস্ত উত্তরপত্র দেখিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সকলে খুব ভালো করে পরীক্ষা দিও। তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আর খুব ভালো থেকো।